2024 সালের ঈদুল ফিতরে গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় কাজল রেখায় মুগ্ধতা ছড়িয়েছিলেন মন্দিরা চক্রবর্তী। বিরতি ভেঙে এবার নীল চক্রে আসছেন তিনি। কোন চরিত্রে অভিনয় করছেন তিনি? জনপ্রিয়তায় কি ছাড়িয়ে যাবেন কাজল রেখাকে? আরও নানান প্রশ্নের উত্তর জানতে আজ আমাদের সাথে অতিথি হয়ে আছেন মন্দিরা চক্রবর্তী। ওয়েলকাম টু স্যান্ডেলিনা শোবিজ টুনাইট। থ্যাংক ইউ। কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। ইউ লুক সো গর্জিয়াস। আচ্ছা, এতটা যে গ্রেসফুল ভাবে আপনি থাকেন, আপনাকে আমি যখনই দেখেছি, আমি শিওর দর্শকও বলবে, আপনাকে দর্শক যখনই দেখেছি ইউ লুক সো গর্জিয়াস অ্যান্ড গ্রেসফুল। এটা প্রেশার মনে হয় না? এত সুন্দর থাকাটাও তো পাপ না, আমার কাছে এটা একদম প্রেশার মনে হয় না, কারণ আমি যে প্রফেশনে কাজ করি এটা মনে হয় আমার ডিউটির মধ্যে পড়ে, যে অল টাইম বা যে কোনো টাইমে আমি যে সিচুয়েশনেই থাকি না কেন টিপটপ থাকার চেষ্টা করি। দ্যাটস গ্রেট। এটা আমাদের ক্যারিয়ারের প্রতি একটা রেসপেক্টও বলা যায়। এক্স্যাক্টলি। আচ্ছা, 2024-এর পরে এই যে 2025 সাল, এক বছরের একটা গ্যাপ, অন্য কোনো সিনেমা শুটিং করা হয়েছে কি? হ্যাঁ, সে তো করা হয়েছে, কিন্তু নীলচক্রই প্রথমবার আসছে এক বছর পরে। তো নীলচক্রটাই কেন? মানে আর্টিস্ট হিসাবে তো আমাদের এখন কিছু বলার নেই, এটা পুরোপুরি ডিপেন্ড করে ডিরেক্টর প্রডিউসারের উপর যে তারা কখন তার সিনেমা রিলিজ দেবে। সো এখন নীলচক্র দিচ্ছে। আর গ্যাপের বিষয়টা আমার কাছে মনে হয় যে যেহেতু আগের বছর আমার কাজল রেখা বেরিয়েছিল রোজার ঈদে, আবার এক বছর পর নীলচক্র আসছে কোরবানি ঈদে। সো আমার কাছে মনে হয় একজন আর্টিস্ট হিসাবে যে প্রত্যেক বছর একটা সিনেমাই যথেষ্ট, আর সেটা যদি ভালো মতো রান করে দ্যাটস রিয়েলি ফাইন। কিন্তু যদি না আসতো, যে না 1-2 বছর গ্যাপ আবার এসেছি, তখন মনে হতো যে ইটস আ লং টাইম, আমাকে কেউ দেখতে পারছে না। বাট ব্যাপারটা এরকম নয়। সো আমার কাছে মনে হয় একটা বছর এক একটা করে সিনেমা ঠিকঠাক। দ্যাটস গ্রেট। কিন্তু নীলচক্র সিনেমাতে কিভাবে যুক্ত হওয়া হলো? ওকে, নীলচক্র সিনেমাতে যুক্ত হওয়া হয়েছে আসলে যে ডিরেক্টর ছিলেন মিঠু ভাই, সেই চাচ্ছিলেন যে আমাকে কাস্ট করার জন্য। কিন্তু এটা আসলে অনেক দিন ধরে আমার সাথে তাদের কথাবার্তা হচ্ছিল, কিন্তু আমি মনে করেছিলাম যে আমি মনে হয় কাজটা করতে পারবো না, কারণ তারা যখন আমাকে প্রপোজালটা দেয় আমি দেশের বাইরে ছিলাম। তো যেই ডেটটা আমাকে তারা দিয়েছিল যে এই ডেটে আমরা শুটিং করতে চাই, ওই ডেটে আমি আসলে দেশে আসতে পারতাম না। তখন আমি ছেড়েই দিয়েছিলাম যে আমি মনে হয় পারছি না। মন খারাপও হয়েছিল যে গল্পটা শুনে। কিন্তু তারপর তাদের সাথে আমার কথাবার্তা হলো, তারপর আমি আবার বাংলাদেশেও চলে এসেছিলাম, আমার অতদিন থাকাও হয়নি। তো ব্যাডেবল অ্যাকচুয়ালি মিলে গিয়েছিল। তো তারপর তো সুন্দর করে কাজটা আমরা শেষ করলাম। দ্যাটস গ্রেট। আচ্ছা, নীলচক্র আসলে কোন ধরনের গল্পটা বলে? ওকে, নীলচক্র বেসিক্যালি আমাদের স্টোরিটা হচ্ছে পুরা এই জেনারেশনের গল্প। আর যারা স্কুল গোয়িং, ভার্সিটি গোয়িং, আমার মনে হয় প্রত্যেকটা ছেলে মেয়েদের এবং পরিবার সহ এই সিনেমাটা দেখা উচিত। বেসিক্যালি হচ্ছে সাইবার বুলিং ফার্স্ট, অ্যান্ড সেকেন্ড হচ্ছে এটারও একটা গল্প আছে সাইবার বুলিংয়ের, এবং যারা আজকালকার এটা প্রচুর পরিমাণে দেখা যায় আমাদের জেনারেশন বা যারা আরও জেনজি আমরা যেটাকে বলে থাকি বেসিকলি। তো এই জেনারেশনটা না খুবই পাগল টাইপের, পাগল ইন এ সেন্স যে তারা মুখিয়ে থাকে ভাইরাল হওয়ার নেশায়, তারা মুখিয়ে থাকে যে কিভাবে যে কোনো ওয়েতে ফেম পাওয়া যায়। তো সেটা পজিটিভভাবে হোক নেগেটিভভাবে হোক সেটা তারা কেয়ার করছে না। কিন্তু তার পিছনের যে গল্পটা এক একটা মানুষের লাইফে কি হতে পারে বা কোন পর্যায়ে গিয়ে তারা কোন অবস্থায় বিলং করছে, সেটা ভালো দিক না খারাপ দিক, তো সব কিছু আমাদের নীলচক্রে ফুটিয়ে তোলা হয়েছে। আচ্ছা, আপনি বলছিলেন এই জেনারেশনে, তো আপনি কি আপনার নিজেকে এই জেনারেশনের সাথে তুলনা করবেন নাকি মিলেনিয়ালসদের সাথে তুলনা করবেন? অফকোর্স এই জেনারেশন। কিন্তু আমি না বাই এনি চান্স ওদের সাথে আমি কখনো মিল খুঁজেই পাই না। হ্যাঁ, আমার কাছে নিজেকে খুবই ব্যাকডেটেড বলে মনে হয়। আর এই জেনারেশন প্রেমটাও যেভাবে করে আমার সাথে একদমই মেলে না। মানে আমি জানি না কেন আমার কাছে খুবই ব্যাকডেটেড মনে হয়। আমার কাছে মনে হয় আমি এখনও 80s 90s-এর প্রেমটা যেরকম ছিল এখনও ওরকম আমার কাছে খুব ভালো লাগে, যে বাসার নিচে এসে একটু আমার জন্য ওয়েট করবে, একটা চিঠি দেবে, কিছুদিন পর পর আমাদের দেখা হবে, কথা হবে, মানে র্যান্ডম দেখা হবে না। আমি এরকম পছন্দ করি না। সো এই জেনারেশনে যা কিছু দেখে আশেপাশে আমার মনে হয় যে না, হচ্ছে না। আচ্ছা, প্রেমের কথা যেহেতু আসলোই, তো 90s-এর প্রেম কি এখন করা হচ্ছে? মনে তো হচ্ছে। ও ওয়াও, আমরা কি এই প্রশ্নটাকে নিয়ে সামনে আগাবো নাকি এখানে স্কিপ করে দেব? আই থিংক এখানে স্কিপ করা বেটার। ঠিক আছে। তো মনের মানুষটা কি মনের মতোই হয়েছে? একদমই।
আচ্ছা, বাস্তব জীবনে বা নীল চক্রের যদি আমরা আবার ফেরত যাই, আপনার সাথে কি কখনো এই ধরনের ঘটনা হয়েছে, সাইবার বুলিং বা নীল চক্রটা যে ঘটনাকে কেন্দ্র করে? এখনো পর্যন্ত না, আসলে আপনার আশেপাশে আশেপাশে প্রচুর হয়েছে, আমার ফ্রেন্ডদের সাথেই হয়েছে। যেটা আমার নীলচক্রের স্টোরিতে আছে সেটা আমার অনেক বন্ধুদের সাথে হয়েছে। সো আমার এটা নিজের চোখে দেখা, এক্সপিরিয়েন্স করা। আর অনেক জায়গা থেকে তো আমার প্রতিনিয়ত ঘুম থেকে উঠে তো আমরা এরকমই নিউজ দেখছি যে মেয়েরা হয়রানির শিকার হচ্ছে সাইবার বুলিংয়ের মাধ্যমে, তারপরে হচ্ছে মানে নানান ওয়েতে। আর যারা হচ্ছে তোমার টিকটকের মাধ্যমে বলো বা ফেসবুকের ইউটিউবের মাধ্যমে বলো, যে কোনো ওয়েতে, রং ওয়েতে যারা ভাইরাল হচ্ছে। সো এটা তো আমরা প্রতিনিয়ত দেখছি, সকালবেলা উঠে দেখছি, স্কিপ করছে, কিন্তু আসছে। হয়তো তাদেরকে তারা মনে করছে যে তারা বিরাট বড় সেলিব্রিটি হয়ে গেছে, ফেম পেয়ে গিয়েছে, অনেক ভিউজ এসেছে, কিন্তু দিন শেষে হয় কি, আমরা হাই স্কেলে তাদেরকে আজকে বা কালকে অবধি মনে রাখি, 3 দিনের পর কিন্তু তাদের জায়গা আবার নতুন যারা আবার ভাইরাল হচ্ছে আবার তারা চলে আসে। এটা বেশিক্ষণ এক্সিস্ট করে না। সো এটা যদি তারা বুঝতো, আমার মনে হয় তো এরকম হতো না, কিন্তু কি আর করার। সো তাদের জন্য বেসিক্যালি আমাদের সিনেমাটা। এই জন্যই বলেছি যে যারা স্কুল থেকে শুরু করে কলেজ, ভার্সিটি গোয়িং যেসব স্টুডেন্টরা আছে, প্রত্যেকের আমাদের ফিল্মটা দেখা উচিত। আর এটা হচ্ছে একটা পারিবারিক সিনেমা আমি বলতে পারি, কারণ এটা আমাদের সিনেমাটা 1-2 জায়গায় হয়তো একটু বেশি তোমার 16+ অর সামথিং এরকম কোনো সিন দেখানো হয়েছে, কিন্তু অনেকে বলতে পারে যে মা বাবাকে নিয়ে তাহলে এটা কিভাবে দেখবো। সো আমার কাছে মনে হয় যে মা বাবা ছোটবেলা থেকে যখন বলে দেয় এটা ভালো, এভাবে করবে, তো খারাপ দিকটাও তো সন্তানদেরকে দেখাতে হবে যে এটা এইভাবে খারাপ, তুমি এই পথটা বেছে নেবে না। এটা আমাদেরকে শিখিয়ে দেয়, কিন্তু এটা যদি আমরা সিনেমার মাধ্যমে দেখি, এটা তো খারাপ কিছু নয়, রাইট? সিনেমা আসলে তো আমাদেরকে অনেক কিছু শেখায়, আমাদের বাস্তব জীবন নিয়ে জানায়। আমরা যেতে যেতে গানের গল্পটা শুনতে চাই। এটা অনেক মজার একটা গল্প আছে। গানের সিনের যখন আমরা শুটিং করছিলাম, এটা 300 ফিটে হচ্ছিল শুটিংটা। আর আগের বছর, আমি জানি না তোমার মনে আছে কিনা, আগের বছর আমাদের প্রচন্ড শীত পড়েছিল ঢাকাতে। হ্যাঁ, সো ওই টাইমটাতে ঠিক জানুয়ারি 1 আমাদের শুট চলছিল। তো পুরা ইউনিটের যারা ছিল প্রত্যেকে, ইভেন আমার সাথে যে কো-অ্যাক্টর ছিল শুভ ভাই, সে হুডি টুডি পরে, মানে যারা যেখানে কান টুপি মাস্ক টাক্স পরে সব প্যাকড হয়ে বসে আছে। সো ওখানে আমাকে ওই মুহূর্তে একটা শিফন শাড়ি পরানো হয়, স্লিভলেস ব্লাউজ পরানো হয়, এবং আমাকে অনেকক্ষণ রেস্ট দেওয়া হয়। আমাদের বিকাল পর্যন্ত আর সন্ধ্যা পর্যন্ত শ্যুট চলে, তারপর আমাদের লম্বা একটা রেস্ট দেওয়া হয়। তারপরে আমাদেরকে হুট করে বলে যে ওকে ফাইন, এখন শুরু, এখন তোমরা চলে আসো। তো আমরাও গেলাম। যাওয়ার পর আমাদের সিনটা হচ্ছে একটা ওই যে তোমার বাইকে করে সিন, ম্যাক্সিমাম হচ্ছে প্রচুর স্পিডে সে চালাবে এবং আমি তার পিছে বসে থাকবো। এরকম মানে কোন লেভেলের শীত তখন, মানে ওরকম, মানে আমি সবাইকে দেখছি আশেপাশে যে পুরা মানে তাদের মুখটাও কোনো কোনো রকমে দেখা যাচ্ছে আর আমি কিছু নেই। হ্যাঁ, এখন আমি বারবার শর্ট দেওয়া হচ্ছে আর আমি না কাঁপছিলাম, আমি পারছিলাম না, কারণ এদিকে তোমার প্রচুর বাতাসে আমার শাড়ির আঁচল বারবার স্লিপ কেটে এই নয় উপরে উড়ে যাচ্ছিল, নয় নিচে চলে যাচ্ছিল। এদিকে আমাকে একটা শল দেওয়া হয়েছিল, সেই শলটাও আমি সামলাতে পারছিলাম না। এদিকে আমার এক্সটেনশন দিয়ে কোমর অবধি চুল, সেগুলো আবার ছাড়া। এদিকে আমার শীত করছে প্রচন্ড, মানে আমি কি করবো আমি বুঝতে পারছিলাম না। তারপরে আমাকে যখন ব্রেক দেওয়া হলো, তখন আমি বললাম যে আমি প্লিজ একটু টাইম নিতে চাই, কারণ আমার প্রচণ্ড শীত করছে, আমি কোনো এক্সপ্রেশনই দিতে পারছি না, আমি এটা কিভাবে শ্যুট করব। তখন আমি 5টা মিনিট আমি টাইম নিলাম, নিয়ে এখন আমি কী করবো, আমাদের কোনো অপশান নেই, ওরা কোনো অপশান দিচ্ছে না, কোনো অপশান নেই, শ্যুটটা এখানেই শেষ করতে হবে আজকে। আর পারমিশনও নেওয়া ছিল, মানে রাস্তায় তো র্যান্ডমভাবে শ্যুটও করতে দেয় না। তখন আমি মাথায় ভেবে নিলাম যে ওকে ফাইন, এখন প্রচুর গরম, এখন একদম ঠান্ডা নেই। সো আমার এখন প্রচুর গরম লাগছে, এটা আমার মাথায় না আমি বারবার ঢুকিয়েছি, বুঝছো, নয়তো আমি আসলে পারছিলাম না, পুরো মানে শুটিংটা নয় করতে পারতাম না, আমার এক্সপ্রেশন এত বাজে হতো, দর্শকরা আমাকে গালি দেওয়া ছাড়া কিছু উপায় ছিল না। তো ওভাবে উঠে আমি আবার বাইকে গিয়ে বসলাম, বসে বললাম ওকে ফাইন, এখন আমি পারবো। সো এরকম একটা ব্যাপার। তারপরে না কি হলো, মজার ব্যাপার হচ্ছে আমি পুরাটা শুট খুব নাইসলি ওয়েতে করতে পারলাম, যখন সেটা আমরা দেখতেই পাচ্ছি ছবিতে। ইউ লুক সো গর্জিয়াস, এন্ড আপনার এক্সপ্রেশনে কোনো ভাবেই বোঝা যাচ্ছে না যে আপনি এত কষ্টের মধ্যে দিয়ে গেছেন। অনেক কষ্ট হয়েছিল। আচ্ছা, কখনো ছেলেদের বা নায়কদেরকে দেখে হিংসা হয় না? আমি আরিফিন শুভকে দেখছি, সে কত সুন্দর একটা নীল জ্যাকেট পরে আছে, মানে তার পেছনে আপনাকে এরকম ভাবে দেখানোটা কি কোনোভাবে যৌক্তিক?
এটা দেখো, যখন ওই যে আমার যখন কষ্টটা হয়েছিল তখন আমি আমি মানে বুঝতে পারছিলাম না আমি কি করব। তখন আমি চিন্তা করেছি যে আমরা যখন সিনেমা দেখি হলিউড বলিউডে কি হয়, সেই নায়িকারা পাহাড়ে বরফের মধ্যে উঠে শাড়ি পরে সব খুলে, আর নায়করা ঠিক একদম কোট প্যান্ট স্যুট বুট বা হুডি টুডি পরে, সেম কিন্তু ওখানেও যা হচ্ছে সেখানেও তাই। তখন আমি চিন্তা করলাম যে এত কষ্ট করে যখন ওরা কাজ করছে তাহলে আমি কেন পারবো না? আমিও তো কষ্ট করছি, কষ্ট করতেই এসেছি, একটা জায়গায় পৌঁছাতে এসেছি, সো আমার এটা পারতেই হবে। তখন মাথা থেকে ছেড়ে ফেলে দিলাম যে এখন অনেক গরম, কোনো ঠান্ডা নেই। আচ্ছা, আপনার চরিত্রটি নিয়ে জানতে চাই, আসলে রাইমা কেমন মানুষ? ওকে, সো রাইমার সাথে আমার একটা মিল আছে, যেহেতু আমি ছোটবেলা থেকে নৃত্যশিল্পী। রাইমাকেও নৃত্যশিল্পী হিসাবে দেখানো হয়েছে। সে একজন শিক্ষিকা নাচের, আর সে একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। তার বাবা নেই, মানে খুবই কষ্টে তার লাইফটা সে কাটায়, কারণ পুরাটা ফ্যামিলির দায়িত্বটা তার উপরে থাকে। কিন্তু এর মধ্যেই আবার তার লাইফে অনেক টাইপের ইনসিডেন্ট ঘটতে থাকে, লাইফে আপস অ্যান্ড ডাউনস তো সবারই থাকে। তো ওভাবে কিভাবে সর্ট আউট করবে, উতরে যাবে, এই পুরাটা সিনেমায় দেখানো হয়েছে। সো এটা দেখার জন্য আমার হলে যেতে হবে। সব এখন আমার কাছে শুনতে পারবে না তুমি। অবশ্যই। সো নৃত্যশিল্পী থেকে অভিনয় শিল্পী হয়ে আসার জার্নিটা মানে কেমন ছিল? কিভাবে নৃত্য আপনাকে অভিনয় শিল্পী হয়ে উঠতে সাহায্য করেছে নাকি আদৌ সাহায্য করেনি? এখন নিজেকে বলতে পারি আমি একজন পাকাপোক্ত নৃত্যশিল্পী, কিন্তু এই যে যেভাবে আমি খুব কনফিডেন্টলি বললাম, কিন্তু এটা আমি আদৌ কবে বলতে পারবো যে আমি একজন পাকাপোক্ত অভিনয় শিল্পী, এটা আমি জানি না আসলে। কারণ আমি যখন আমার আসলে বয়স হয়নি তখন থেকে, বয়স হয়নি মানে বোধ বুদ্ধি হয়নি, 3-3.5 বছর তখন থেকে নাচ করছি। তো এটা না আসলে আমার রক্তের সাথে মিশে গিয়েছে। সো এটাতে আমার কখনো মানে আনকমফোর্টেবল লাগে না, চিন্তা হয় না যে সামনে হাজার মানুষ আছে না লাখ মানুষ আছে, কে আমাকে কিভাবে দেখছে বা কি বলছে, আমার কোনো কিছু মাথায় কাজ করে না। কিন্তু যখন আমি অভিনয় জগতে এসেছি তখন না আমার খুবই টেনশন ফিল হতো। যখনই আমি ডায়লগ দিতাম বা যখনই আমি কোনো অভিনয় করছি, মানে অলওয়েজ আমার মাথায় কাজ করছে যে ঠিক হচ্ছে তো, আচ্ছা ডিরেক্টর বকা দেবে, আচ্ছা আমি যে এইভাবে করছি আমার কো অ্যাক্টর তার কি কমফোর্টেবল লাগছে, মানে এত কিছু চিন্তা করি আমি। কিন্তু তখন আমি চিন্তা করি মানে আমার কাছে মনে হয় যে নাচটা আমার কাছে অনেক সহজ এখনো পর্যন্ত, কিন্তু অভিনয়টা আমি এখনো পর্যন্ত রপ্ত করছি, কারণ অভিনয়টা তো অনেক দিন ধরে করে আসিনি। হ্যাঁ, নাটক টিভি শোবিসের কাজ আমি প্রচুর করেছি, কিন্তু আমার কাছে মনে হয় যে নাটকের অভিনয় আর সিনেমার অভিনয় পার্থক্য আছে? অনেকটা পার্থক্য, অনেক। কি ধরনের পার্থক্য? কারণ নাটকে আমি খুব ভালো ভালো গুণী নির্মাতার সাথে আমি কাজ করা হয়েছে, কিন্তু নাটকে না তোমার আমার যত এক্সপিরিয়েন্স আছে, যেমন রিহার্সাল তারা করে না, ক্যারেক্টার বিল্ড আপের সময়টা দেয় না, একদমই দেয় না। স্ক্রিপ্ট দিয়ে দেয়, সকালবেলা সেটে যাবে, তুমি স্ক্রিপ্ট দিয়ে দেবে এবং বলবে যে ওকে ফাইন, এরকম 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 করে ফেলো। তো তোমাকে সময়টা দিল না ফার্স্ট অফ অল। অ্যান্ড সেকেন্ড হচ্ছে তারা অতটা খুঁটিনাটি ব্যাপার যদি দেখে যে কিছু একটা হয়েছে, ওকে ছেড়ে দাও, লাগবে না, ইটস ওকে, ব্যাপারটা এরকম। এবং আমি একটা ডিরেক্টর না, অনেকগুলো সেটে আমি এরকম পেয়েছি যে তারা অতটা বদার না, মানে যেমন আমাদের সিনেমাতে কি হয় যে ইঞ্চ বাই ইঞ্চ সব কিছু তাদের পারফেক্ট হতে হবে, কিন্তু নাটকের ব্যাপারটা কিন্তু অতটা মাথা ঘামায় না তারা। আমি জানি না কেন, মানে আমার এক্সপিরিয়েন্সে বলে। সো আমার কাছে মনে হয় যে বড় পর্দার বিষয়টা একদমই অন্যরকম, আলাদা। তো এখন কি আপনি আপনার অভিনয় নিয়ে স্যাটিসফাইড? না, এখনো না আসলে। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, কারণ আসলে শেখার তো শেষ নেই। যেমন নাচটা তো আমি অনেক বছর ধরে করছি, আর অভিনয়তে আমি একদম কত বছর হিসাব করো, কত বছর আমি জানি না কত বছর হয়ে গেছে, এখন অনেক বছর। তো অভিনয়ে আপনি কি মনে হয় যে কত বছর আপনার সময় লাগতে পারে বা টাইম লাইনটা কি হতে পারে, যে আপনি যখন নিজে স্যাটিসফাইড থাকবেন না আমি এখন অভিনয় শিল্পী হিসেবে, মানে নিজে স্যাটিসফাইড, নট লাইক দর্শক তো আপনাকে অভিনয় শিল্পী হিসেবে মেনেই নিয়েছে, আপনার নিজের কাছে আপনার কি মনে হয় কতটা সময় লাগতে পারে? দর্শকরা আমাকে অনেক ভালোবাসে আমার মনে হয়, কারণ দর্শক যদি আমাকে সাপোর্ট না দিত, ভালো না বাসতো, আমি এই পর্যায়ে আসলে আসতে পারতাম না, টু বি অনেস্ট। কারণ কাজল রেখার মাধ্যমে আমি যখন এসেছি, ওটা আমার প্রথম চলচ্চিত্র, সো আমি ওখানে অনেক ট্রাই করেছি কাজল রেখা হয়ে ওঠার, কিন্তু আমি যতবারই আমি সিনেমাটা দেখেছি হলে গিয়ে বা বাসায় বসে, ততবারই মনে হচ্ছে ইস এখানে আরও ভালো করতে পারতাম, এখানে অন্যভাবে ডায়লগটা দিতে পারতাম।
তো এটার পরও যে আমি নিজের চোখে দেখে এত ভুল ধরি, এজন্য আমি আমার নিজের কাছে দেখি না, এরকম চোখ বন্ধ করে আমার এত লজ্জা লাগে, আমি বসে থাকি, সত্যি আমি দেখতে পারি না। সো তখন আমার মনে হয় কি, আয় হায়, দর্শকরা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছে এটা দেখে, হ্যাঁ, তখন আমার কাছে এরকম মনে হয়। কিন্তু না, আসলে আমার কাছে মনে হয় যে এই যে ভালোবাসাটা আমি পেয়েছি অল্প একটু অভিনয় করে, মানে চেষ্টা করেছি কাজল রেখাতে অভিনয় করার, কিন্তু তাতে আমি যে পুরো ভালোবাসা পেয়েছি, এর জন্য আমার কাছে মনে হয় যে আমার সামনে আরো অনেক অনেক ভালো কাজ করতে হবে। অবশ্যই দর্শক আপনাকে গ্রহণ করে নিয়েছে, আপনি যে কাজই নিয়ে আসেন না কেন আমরা জানি যে আপনি আমাদেরকে ভালো কাজে উপহার দিবেন। একটা ভিডিও একটা জীবনকে এরকম ভাবে বদলে দিতে পারে, মানে নীলচক্র একটা ভয়, আতঙ্ক আর রহস্যে ঘেরা একটা ট্রেলার আমরা দেখে এসেছি। আসলেই কি তাই একটা ভিডিও এভাবে করে জীবন পাল্টে দিতে পারে? অবশ্যই, তোমার কি মনে হয় না সেটা? আমি মেয়ে হিসেবে তো অনেক ভয় পাবো অবশ্যই, কিন্তু এক্স্যাক্টলি, আমাদের মেয়েদেরই তো ভয়টা বেশি। একটা ভিডিও, একটা ছবি আমার কাছে মনে হয় যে একটা মানুষের লাইফও চেঞ্জ করে দিতে পারে, যদি আমরা রং পারসন চুজ করে থাকি এবং তাকে সেটা আমরা সুন্দর মতো ভালোবেসে দেই। আই থিংক তুমি বুঝতে পেরেছো। এক্স্যাক্টলি। আচ্ছা, আমাদের আশেপাশে তো সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের আমরা নেগেটিভিটি দেখতে পারি। কখনো কি আপনি সেলিব্রিটি হিসেবে আপনার এটা মনে হয়নি যে এই জিনিসটা আমার লাইফে অনেক বাজেভাবে এফেক্ট করতে পারে, কিভাবে করে আমি সামলাবো যদি কোনোদিন আমার সাথে হয়? না, এরকম চিন্তা আমার এখনো হয়নি আসলে, মানে ওভাবে আমি এখনো চিন্তা করিনি যদি হয়। অনেক ইনসিডেন্ট তো হয় ডে বাই ডে, আমরা অনেক কিছুই দেখছি। আমি মাঝে মধ্যে খুবই, অনেকের জন্য আমার অনেক খারাপও লাগে। রিসেন্টলি কিছু একটা হয়েছে, তো সেটা নিয়ে আমি অনেক মানে মন খারাপ ছিল যে ও মাই গড, ওর জায়গায় যদি আমি হতাম তাহলে মানে কিভাবে আমি ব্যাপারটা হ্যান্ডেল করতাম। মানে আমি তো, মানে আমি ব্ল্যাঙ্ক লাগছিল আমার তখন, মানে এত পরিমাণে আমার কষ্ট হচ্ছিল যে মানুষজন কত কষ্ট, মানে হঠাৎ করে মানুষের লাইফে অ্যাকচুয়ালি কী হতে পারে এটা আসলে কেউ বলতে পারে না। সো আমার মনে হয় যারা নির্দোষ বা যাদের কোনো দোষ নেই তাদের আল্লাহই হয়তো সহায়তা করে বা উতরিয়ে যাওয়াটাই বেটার, এতটুকু তো আমরা প্রার্থনা করতে পারি, আর তো কিছু করার নেই। জীবনে তো এমন একটা সময় আসে যে আমরা ভেঙে পড়ি, তো আপনার জীবনে এরকম কোনো মুহূর্ত এসেছে আপনি ভেঙে পড়েছেন বা সামনে এগিয়ে যাওয়ার মতো সামর্থ্যটা আপনার কাছে না, এটা কখনো মনে হয়েছে? এরকম কোনো সিচুয়েশন এখনো অবধি হয়নি আমার জীবনে। ও ওয়াও। এখনো অবধি হয়নি, না, খুঁজে পাচ্ছি না আমি। তাহলে মন্দিরা চক্রবর্তী মেন্টালিটি খুব স্ট্রং, আমরা এটা বলতে পারি যে প্রচুর, এত সহজে ভেঙে ফেলা সম্ভব হবে না, একদমই না। মন্দিরা যে মানুষ, মানে সেই মানুষটাকে কি কেউ কখনো দেখেছে? ডেফিনেটলি নট অ্যাজ এ ড্যান্সার অর অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস, আসল মানুষটা ইন এ পারসন? ইয়েস। দেখেছে। সেটাকে আমরা কখনো সোশ্যাল মিডিয়াতে বা ক্যামেরায় কখনো দেখতে পাবো আপনার জীবন কাহিনী নিয়ে, বা কোনো সময় যদি কোনো একটা মুভি বানানোর ইচ্ছা থাকে? আমার তো ডেফিনেটলি বানানোর ইচ্ছা আছে, সত্যি কথা বললাম তোমাকে। সো এটা অনেক বছর পর অ্যাকচুয়ালি, এখন আরো 50টা মুভি করে নিই, তারপর যখন মনে হবে যে না আমাকে নিয়ে একটা সিনেমা বানানো উচিত, তখন সেটা ভেবে দেখবো। অবশ্যই। সেটার নাম কি ঠিক করা হয়েছে? না, এখন অবধি ঠিক করিনি। ওকে, আমরা ওয়েট করব অবশ্যই। আচ্ছা, 2012 থেকে 2024 জার্নিটা অনেক লম্বা আপনার বিগ স্ক্রিনে আসার জন্য। সো ওই সময়টাতে কোন ধরনের এনার্জি বা কোন মানুষগুলো আপনাকে এগিয়ে যেতে সাহায্য করেছে যে না, হার মানা যাবে না, একটা সময় না একটা সময় নিজেকে তো বিগ স্ক্রিনে দেখার ইচ্ছা ছিলই? না, ছিল না, কখনোই ছিল না। না, আমার কখনোই ছিল না। এটাই আসলে তোমাকে কি বলবো, যে মানে মানুষের কল্পনা করে না, স্বপ্ন দেখে যে আমি একজন সুপারস্টার হব বা আমি নায়িকা হব, আমাকে বিগ স্ক্রিনে মানুষ দেখবে, আমি নিজেকে দেখবো, আমি এরকম কখনো ভাবিনি। হ্যাঁ, মানে আমি তোমার রিয়েলিটি শো কমপ্লিট করার পর আমি নাটক করেছি, খুবই এনজয় করে টিভিসির কাজ করতাম, খুবই মানে ভালো লাগতো আমার কাজ করতে, কিন্তু ওরকমও কাজ করতাম না যে অনেক কাজ করতে হবে, আমাকে স্টার হতে হবে, লাইক সেলিব্রিটি হতে হবে, এরকম না আমার মাথায় কখনো আসেনি, টু বি অনেস্ট। আমার মানে আমার ভালো লাগতো আমি কাজ করতাম, আমার ভালো লাগতো না আমি কাজ করতাম না, আমি এরকম ছিলাম। এরকমও হয়েছে, মানে আমার যারা অনেক ক্লোজ ফ্রেন্ডরা আছে তারাও তখন মিডিয়ারই ছিল। সো ওরা যখন ওদের সামনেই দেখতো যে আমার অনেক ভালো ভালো অফার এসেছে নাটকের, অনেক ভালো নির্মাতার, ডিরেক্টরের, তো আমি সেটা বলতাম যে আমি করব না। এখন ওরা বলতো কেন করবি না? আমি বলতাম আমার ইচ্ছা করছে না এখন করতে।
মানে আমি এরকম ছিলাম যে কাজের অনেক নেশা থাকে না মানুষের, যে কাজ চাই, কাজ করতে হবে, আমি অনেক বড় হতে চাই, আমার টিভির পর্দা আমি নিজেকে দেখতে চাই, আমার এরকমও কোনো কিছু ছিল না। কিন্তু ব্যাপারটা হয়েছে যে আমার ফ্যামিলি, আমার মা বাবা, আমার বড় 2 ভাই আছে, তারা এত পরিমাণে সাপোর্টিভ, আমাকে সারাক্ষণ ইন্সপায়ার করতে থাকে, সারাক্ষণ তারা। এবং আমি এটাতে আমি আমার নিজেকে খুবই গ্রেটফুল মনে করি যে সবসময় আমরা শুনে থাকি যে ফ্যামিলির বাইরে রিলেটিভস যারা, তারা একটু অন্য চোখে দেখে, বা মিডিয়া কাজ করছে পছন্দ করছে না, বা আমি কেন এত উপরে উঠে যাব, তাদের এটা ভালো লাগছে না, এরকম কিন্তু আমরা আমাদের রিয়েল লাইফে অনেক এটা দেখে থাকি। কিন্তু আমার লাইফে এটা একদমই আলাদা। আমার যত রিলেটিভসরা আছে তারা প্রতিনিয়ত আমাকে বলতে থাকে যে তুমি কেন করছো না, তোমার মানে তোমাকে আমরা বড় স্ক্রিনে এখন অবধি দেখছি না কেন। মানে ওরা আমাকে এত পরিমাণ প্রেশার দিয়েছে, দ্যাটস ওয়াই আই এম হিয়ার, ট্রাস্ট মি। আপনার অনেক অসাধারণ পরিবার আছে, আমি এটা বলতে বাধ্য হচ্ছি, কারণ আমরা মেয়েরা সাধারণত এই ধরনের সাপোর্টটা পাই না। আর বাংলাদেশে যদি একটা মেয়ে হয়ে থাকে তাহলে তো সেটা আরো দূরেরই ব্যাপার। কিন্তু এই ধরনের সাপোর্টটা যারা পায় তাদের জন্য কিন্তু লাইফে এগিয়ে যাওয়াটা অনেক স্মুথ হয়ে যায়। মানে আপনার ইচ্ছা ছিল না, বাট আমি অনেকেই দেখেছি যে তারা বলছে দেখো গল্পটা পুরোটা ডিফারেন্ট হয়। কিন্তু মনে করো এরকম তো প্রচুরই আছে যে আমি কাজ করতে চাই কিন্তু ফ্যামিলি দিচ্ছে না, এরকম গল্পই প্রচুর আছে। কিন্তু আবার এদিকে কি হচ্ছে, আমার ফ্যামিলি চায়, আমার ইচ্ছা নেই। কিন্তু মানে তখন এরকম ছিল যে ওকে ফাইন করব, হবে, দেখছি। ওই যে ফ্যামিলি চাই, যে যদি না চাই তো তখন হয়তো আমার আগ্রহটা থাকতো না, আমার করতেই হবে। আচ্ছা, তো এই ধরনের যারা মেয়েরা আছে যাদেরকে ফ্যামিলি সাপোর্ট করছে না, বা আপনার ফ্যামিলির এক্সাম্পল দিয়ে তাদের জন্য কিছু করার ইচ্ছা আছে? আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মা বাবার উচিত তাদের সন্তানকে বোঝা, ফার্স্ট অফ অল, যে তাদের ঘাড়ে চাপিয়ে না দিয়ে যে আমি কি চাইছি সেটাই তোমার হতে হবে, এরকম ব্যাপারটা এই যুগে এসে অন্তত মানায় না। তো ছেলে হোক মেয়ে হোক, আমার মনে হয় যে প্রত্যেকটা ফ্যামিলির উচিত সন্তানের সাথে আগে বন্ধুত্ব সুলভ আচরণটা গড়া। যে আমি মা মানে আমি খুব স্ট্রিক্ট, আমি বাবা মানে আমি বাবার মতো, নট লাইক দ্যাট। প্রত্যেকটা সম্পর্কের আগে তুমি যদি বন্ধুত্ব সুলভ ওই সম্পর্কটা মেনটেন করো, আমার মনে হয় খুব স্মুথলি সেই সম্পর্কগুলো রান করে। কারণ আমরা অলওয়েজ দেখে থাকি যে আমার কোনো একটা প্রবলেম হচ্ছে, বা আমি এটা খুব চাইছি আমার মা বাবার কাছে এটা শেয়ার করতে, কিন্তু আমি পারছি না, ভয়ে বলতে পারছি না, বা কি মনে করবে, কিভাবে রিয়্যাক্ট করবে। কিন্তু যদি তুমি মা বাবার সাথে ওই বন্ডিংটা ক্রিয়েট করতে, বন্ধুর বন্ডিংটা, যে হ্যাঁ আমি যদি বলি ওরা একটা সলভ কিভাবে হতে পারে, বা আমাকে একটা নতুন করে আইডিয়া দিতে পারে। সো এইভাবে আমার মনে হয় সম্পর্ক যদি বিল্ড আপ করা হয়, প্রত্যেকটা ছেলে মেয়ে খুব সুন্দর করে বেড়ে উঠতে পারে। আপনি নীলচক্র নিয়ে মানে আপনার প্রত্যাশা কি? আমার খুবই দারুণভাবে প্রত্যাশা আছে, যদি বলো কেন, কারণ অনেকগুলো সিনেমা আসছে। সো আই থিঙ্ক প্রত্যেকটা সিনেমার ট্রেলার, টিজার সবাই দেখে ফেলেছে। আমাদের গল্পটা একটু ডিফারেন্ট ইন এ সেন্স যে প্রত্যেকটা গল্পে অনেক ভায়োলেন্স আছে। এখনকার সবাই এটাই পছন্দ করছে, কিন্তু আমাদের গল্পে কোনো ভায়োলেন্স নেই। এবং আমি এটা বলতে পারি যে আমাদের যে গল্পটা বেসিকলি ওটা পুরো বাংলাদেশের গল্প, এবং আমাদের চারপাশে প্রতিনিয়ত যেটা হচ্ছে সেটাই আমাদের গল্পে এটা তুলে ধরা হয়েছে। এটার মধ্যে কোনো কপি পেস্ট নেই যে অন্যান্য কোনো একটা ফিল্ম থেকে, বাইরের কোনো ফিল্ম দেখে আইডিয়া করে আমরা একটু 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 করে বানিয়ে নিয়ে সিনেমাটা তৈরি করবা, নট লাইক দ্যাট। এটা পুরো নতুনত্ব একটা গল্প, আর অনেক ইন্টারেস্টিং অনেক কিছু আছে, যারা হয়তো দর্শক হলে গিয়ে বলবে ও মাই গড, মানে এই মানুষটা অ্যাক্টিং করেছে যার অ্যাক্টিং করার কথাও না, বা এও কাস্ট আছে। সো এরকম অনেকটা সারপ্রাইজ আছে। তো আমার মনে হয় দর্শক ভীষণ পরিমাণে পছন্দ করবে। তো সামনে ঈদ আসছে, সাথে নীলচক্র আসছে, দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ওকে, দর্শকদের উদ্দেশ্যে আমি শুধু এতটুকু বলতে চাই যে আপনারা মন্দিরা মানে আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছেন, আমি প্রত্যেকের কাছে অ্যাকচুয়ালি চিরকৃতজ্ঞ। আর ঈদে অনেকগুলো সিনেমা আসছে, তো আমি বলবো যে প্রত্যেকটা সিনেমা আপনারা হলে গিয়ে দেখবেন এবং বলবেন যে কোনটা কীরকম লেগেছে। কারণ আমার মনে হয় যে দিন শেষে আপনাদের জন্য আসলে আমরা কাজ করি। সো আপনারা যদি দেখতে যান তাহলে, এবং রিভিউ দেওয়াটাও খুবই ইম্পর্টেন্ট, যে কোনটা ভালো লেগেছে, কোনটা ভালো লাগেনি এবং কেন লাগেনি। সো এটাও যদি বলেন তাহলে আমরা ডে বাই ডে কাজ করতে আমাদের আরও সুবিধা হবে, আমরা নিজেকে আরও ভালো মতো নেক্সট কাজে উপস্থাপন করতে পারবো। সো আমি এতটুকু বলবো যে বাংলা সিনেমার সাথে থাকেন, প্রচুর পরিমাণে সিনেমা দেখেন হলে গিয়ে ফ্যামিলি সহ, এবং অবশ্যই নীলচক্র দেখবেন।
থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমাদের সাথে এখানে থাকার জন্য। এতটা গর্জিয়াস অ্যান্ড এতটা লাইভলিভাবে আপনি আপনার জীবন কাটান অ্যান্ড আমাদেরকে এত সুন্দর সুন্দর মুভি অফার করেন, এটাই আমরা চাই। নীলচক্রের জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা কথা বলছিলাম অনেক গর্জিয়াস একটা পার্সোনালিটি মন্দিরা চক্রবর্তীর সাথে। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি নীলচক্র দেখার জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে নতুন একটা এপিসোডে। ভালো থাকবেন।